আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নানিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাস থেকে সকলকেই স্বাগত। আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে। তো বন্ধুরা, নিচের ছবিগুলি লক্ষ্য করো। নিশ্চয়ই এই ছবিটি দেখে বুঝতে পারছো এটা কোন ডিস্ট্রিক্ট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত যশোর জেলা। একটি নদী, একটি গ্রাম। তো বন্ধুরা, এই যশোর জেলায় একটি নদী প্রবাহিত হয়েছে একটি গ্রামের মধ্য দিয়ে। সেই নদী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এতক্ষণ নিশ্চয়ই তোমরা ধারণা করতে পেরেছ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা আলোচনা করব কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের একটি শ্রেষ্ঠ কবিতা। এই কপোতাক্ষ নদ আমরা যে আলোচনা করি, তোমরা যা জানতে পারবে, কবির পরিচিতি সম্পর্কে বলতে পারবে, শব্দের অর্থ লিখতে পারবে, কবিতার সারমর্ম ব্যাখ্যা করতে পারবে, কবির শৈশব কৈশোরের স্মৃতিগুলো বর্ণনা করতে পারবে, নদের বর্ণনা করতে পারবে। তো কবিতাটি আলোচনা করার পূর্বেই আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, যা পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে প্রায় সময় এই তথ্যগুলি পরীক্ষা আসে। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে মেঘনাদ বধ কাব্য, চতুর্দশপতি কবিতাবলী উল্লেখযোগ্য। তিনি নাটকের জন্য বিখ্যাত ছিলেন। তিনি নাটক প্রহসন এই বাংলাদেশে প্রথম তিনি নিয়ে আসেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা উল্লেখযোগ্য। তিনি প্রহসন লিখেছেন একই কি বলে সভ্যতা। এই গুণী কবি স্কুল জীবন শেষে কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। যখন তিনি হিন্দু কলেজে লেখাপড়া করেন, ওই সময় ইংরেজি সাহিত্য এবং পাশ্চাত্যের দিকে তার একটা প্রবল আগ্রহ তৈরি হয়। সে কারণেই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1842 খ্রিস্টাব্দে। তার প্রথম নাম ছিল মধুসূদন দত্ত। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তিনি নামের প্রথম মাইকেল শব্দটি যুক্ত করেন। সে থেকেই তিনি মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, এই মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদ
বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই কপোতাক্ষ নদের। আমরা সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। সনেট কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা থেকেই নেওয়া হয়েছে। আর চতুর্দশপদী কবিতা অর্থ সনেট, ইংরেজি শব্দ সনেট। এই কবিতাটি সনেটের অন্তর্ভুক্ত। তো এই সনেট নিয়ে কিছু কথা আমাদের বলতেই হবে, জানতে হবে। সনেট এর যে বৈশিষ্ট্য তার মধ্যে 14 চরণ বিশিষ্ট হবে। এই সনেট মূলত 14 চরণ হবে, 14 লাইনের হবে। প্রথম 8 চরণের স্তবককে অষ্টক বলে এবং দ্বিতীয় 6 চরণের স্তবককে ষষ্ঠক বলা হয়। সনেট কবিতার কয়েক ধরনের অন্তমিল প্রচলিত আছে। যেমন প্রথম 8 চরণ ক খ খ ক ক খ খ ক, শেষ 6 চরণ যেটা ষষ্ঠকে থাকবে গহ অ চ, গহ অ চ। অষ্টকের ভাবের প্রবর্তনা হয় এবং ষষ্ঠকে ভাবের পরিণতি ঘটে। ভাবের প্রবর্তনা প্রথম যে অষ্টক, সেখানে কবি তার যে মূল চিন্তা, তার যে মূল বক্তব্য সেটা তিনি সুন্দর করে তুলে ধরেছেন। আর ষষ্ঠকে ভাবের পরিণতি, ফলাফল, তিনি কি চান, কি পেয়েছেন, এই ধরনের বিষয়বস্তু নিয়ে ভাবের পরিণতির মধ্যে থাকবে। তো বন্ধুরা, আমরা এই কবিতার বৈশিষ্ট্যগুলি জানলাম এতক্ষণ। তো বন্ধুরা, চলো কিছু শব্দের অর্থ জেনে নিই যা এই কবিতায় নতুন। সতত শব্দের অর্থ সর্বক্ষণ, সর্বদা। বিরলে একান্ত, নিরিবিলিতে। ভ্রান্তি, ভুল। কলকলে, কুলকুল শব্দে। নিশা, রাত্রি। তো তোমরা আমার সাথে বই হাতে নেও। আমরা এখন কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে কবিতাটি পাঠ করে নিই। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমির স্তনে। আর কি হবে দেখা, যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। বাড়িরূপ করো তুমি এ মিনতি, গাবে বঙ্গজ জনের কানে, শখে সখারিতে। নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে, লইছে যে তব বঙ্গের সঙ্গীতে। তো বন্ধুরা, দেখো এই কবিতাটি 2 ভাগে বিভক্ত রয়েছে। প্রথম 8 স্তবকে, পরের চরণগুলি 6 স্তবকে। আগেই বলেছি প্রথম 8 স্তবক অষ্টক, শেষের 6 চরণের যে স্তবক রয়েছে সেটা ষষ্ঠক। তো এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে কবিতাটি শোনো। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত শব্দের অর্থ আমরা আগেই বলেছি, সর্বদা। নদ, নদ তোমরা জানো, নদ এবং নদী, নদের কোনো শাখা প্রশাখা নেই, যা উৎপত্তি স্থল থেকেই সাগরে পতিত হয়েছে। এরকম নদীকেই নদ বলা হয়। আর নদী হলো যে নদীর শাখা প্রশাখা রয়েছে, আর নদ হলো শাখা প্রশাখাবিহীন, সরাসরি উৎপত্তি স্থল থেকে সাগরে পতিত হবে। আর নদীগুলো সাগর উৎপত্তি স্থল থেকে বিভিন্ন শাখা প্রশাখা মাধ্যমে সাগরে পতিত হবে। তো কবি এখানে কপোতাক্ষ নদ, নদীকে তিনি নদ বলেছেন, এটা নদ আমরা সকলেই জানি। কবি প্রথম লাইনে বলতেছে, সতত হে নদ তুমি পর মোর মনে, মানে সর্বদাই, সর্বদাই হে নদ মানে কপোতাক্ষ নদ তুমি পর মোর মনে, মানে কপোতাক্ষ নদকে তিনি ভুলতে পারতেছেন না। সতত তোমার কথা ভাবি এই বিরলে, হ্যাঁ সর্বদাই আমি তোমাকে এই বিরলে মানে একান্ত নিরিবিলিতে তোমাকে নিয়ে ভাবি। তোমরা আরেকটু জানার দরকার যে কবি মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদ যখন লিখেন, তিনি তখন ফ্রান্সে অবস্থান করেছিলেন। ফ্রান্সে বসেই, এই বিদেশে বসেই কিন্তু এই কপোতাক্ষ নদকে নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। আমরা এই কারণে তিনি বিদেশে বসে একান্ত নিরিবিলিতে তার প্রথম লাইনে বলতেছেন যে তোমাকে আমি, তোমার কথা বারবার আমার মনে পড়তেছে। সেই বিদেশে, সেই সুদূর ফ্রান্সে বসে কিন্তু কপোতাক্ষ নদকে তিনি ভুলতে পারেননি। পরের চরণে আমরা দেখি, সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। দেখো এখানে কবি বুঝাতে চেয়েছেন যে আমরা যখন স্বপ্নে থাকি, স্বপ্নে দেখি, প্রতিটা মানুষ কিন্তু কিছু না কিছু স্বপ্ন দেখে। ঘুমের ঘুরে সে কিন্তু স্বপ্ন দেখে যে সে রাজা হয়ে গেছে, কিংবা সে ওই দেশে চলে গেছে, আমেরিকায় চলে গেছে, বিভিন্ন রকমের স্বপ্ন সে দেখতে পারে। স্বপ্ন দেখার মাধ্যমে সে কিন্তু খুব আনন্দিত হয়, সে খুব, তার মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব হয়। কবিও এভাবে বিদেশে বসে স্বপ্ন দেখছেন। মনে হচ্ছে যে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি, মানে পানির যে শব্দ, পানির যে স্রোতের যে শব্দ, সেই শব্দটা তার কানের মধ্যে লাগতেছে। সে প্রতিনিয়তই সে সাগরের, মাইকেল মধুসূদন দত্তের যে কপোতাক্ষ নদ, যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে, সেই কপোতাক্ষ নদ যেন তার সামনে চলে এসেছে। যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, যখন সে তার ঘুম ভেঙে যায়, তখন সে বুঝতে পারে যে না, এটা তো ভ্রান্তি, মানে ভুল, এটা এক প্রকার ছলনা। কারণ তিনি তো কপোতাক্ষ নদের কাছে নেই, তিনি সুদূর ফ্রান্সে অবস্থান করতেছেন। তাই তার তখন তার এই ভুলটা ভেঙে যায়। দেখো এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি বহু দেশ ঘুরেছেন, বলতেছেন যে ইংল্যান্ড, ফ্রান্স, কিংবা ইটালি, কিংবা আরো অনেক দেশে তিনি ঘুরে ফিরে বেরিয়েছেন, এবং বহু নদ, বহু নদীর জল তিনি দেখেছেন, নদী দেখেছেন। হ্যাঁ, কিন্তু তিনি বলতেছেন যে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মানে ওই মানুষ কখন তৃপ্তি হয়, যখন তার তৃষ্ণা মিটে। কবি বিভিন্ন দেশ কিংবা বিভিন্ন নদী নদ দেখেছেন, কিন্তু সেই দেখার মধ্যে তার মনের যে তৃষ্ণা, সেটা মিটে না। যেভাবে
তার এই তৃষ্ণাটা মিটেছিল কপোতাক্ষ নদে। তার এই জন্মভূমি, তার এই সাগরদারি গ্রামের যে কপোতাক্ষ নদ রয়েছে, সেই নদের যে তার শৈশব কৈশোর কেটেছিল, সেই স্মৃতি তিনি বলতে পারছেন না। সেই স্মৃতি বারবার তার সামনে চলে আসতেছে, এবং সেই স্মৃতিতে তিনি যে তৃপ্তি পেয়েছিলেন, সেই তার মনের মধ্যে যে এত সুন্দর এই নদী কিংবা এই নদী সম্পর্কে তার ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে, এটা তিনি পৃথিবীর কোথাও দেখতে পাননি। বন্ধুরা, পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে লেখছেন যে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। দেখো, এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, যে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমির স্তনে। আমরা এই পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুধ খেয়েই কিন্তু বড় হয়েছি, এবং মায়ের বুকের দুধ বিহীন কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো কবি মাইকেল মধুসূদন দত্ত মায়ের দুধের সাথে তার এই কপোতাক্ষ নদের জলকে তুলনা করেছেন। এই কপোতাক্ষ নদ মানুষকে যেভাবে বিলিয়ে দিয়েছে, এই কপোতাক্ষ নদের পানি দিয়ে কৃষক জমিতে ফসল ফলাচ্ছে, মাছ সংগ্রহ করতেছে, বিভিন্নভাবে এই কপোতাক্ষ নদের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। এই যে উপকৃত হওয়া, এই যে বেঁচে থাকার জন্য কপোতাক্ষ নদ তার কাছে অপরিহার্য হয়ে উঠেছে প্রতিটি মানুষের কাছে, কবির কাছে। তিনি এই কারণে কবি তার এই জন্মভূমি, তার এই কপোতাক্ষ নদকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন। কবি পরের যে ষষ্ঠক রয়েছে, আমরা অষ্টক আমরা শেষ করলাম। ষষ্ঠকে তিনি যা বলতে চেয়েছেন, এখানে কবি তার ভাবের যে পরিণতি সেটা বর্ণনা করেছেন, যে আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। কবি আক্ষেপ করে বলতেছেন যে আর কি হে হবে দেখা, যে এই কপোতাক্ষ, আমি যে বিদেশে অবস্থান করতেছি, আমি কি তোমাকে আর দেখতে পাবো? আমার এই ভাগ্য, আমার কি এটা হবে? তিনি সন্দেহ করতেছেন যে আর হয়তো আর কোনোদিনই দেখা হবে না। যতদিন যাবে প্রজারূপ রূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি। মানে এই যে আমরা জানি যে মানুষ, প্রজা কি করে? রাজাদেরকে কর দেয়, হ্যাঁ, খাজনা দেয়, জমির খাজনা দেয়, বিভিন্ন রকমের কর দেয়। কাকে দেয়? রাজাকে দেয়। কবি এখানে কপোতাক্ষ নদকে বলতেছে যে তুমি কি করতেছ? তুমি জল, তোমার যে জল, বাড়ি রূপ করো তুমি জল দিচ্ছ কাকে? সাগরকে দিচ্ছ, সবসময় দিয়ে যাইবা। হ্যাঁ, কারণ তুমি প্রজা, সাগর রাজা, সেখানে তুমি সর্বদাই কর দিয়ে যাচ্ছ। এটা প্রতিনিয়তই দিয়ে যাবে, আজীবন দিয়ে যেতে হবে। পরে পঙ্ক্তিতে আমরা পাই যে বাড়ি রূপ করো তুমি এই মিনতি, ঘাপে বঙ্গ সেজনের কানে সখী সখারিতে। বলতেছে তুমি এই বঙ্গে, এই বাংলার প্রতিটি মানুষের কানে কানে, তোমাকে যে আমি এত ভালোবাসি, তোমার জন্য যে আমার এত প্রেম, হ্যাঁ, প্রতি মানুষ, বন্ধু বান্ধব কিংবা বন্ধু বান্ধবীর মধ্যে যে প্রেম থাকে, সেই প্রেম তোমার মাঝে, তোমার প্রতি আমার, সেই প্রেমের কথা তুমি বঙ্গের, মানে বাংলার প্রতিটি মানুষের কানে কানে তুমি পৌঁছে দেবে। নাম তার এ প্রবাসী বজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি একবার শেষ লাইনে বলতেছেন, নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে, লইছে যে তব বঙ্গের সঙ্গীতে। আমি এই বিদেশে থাকি, আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে
সেভাবে ভালোবাসবে। আর বাংলার তোমার প্রেমে আমি মজে গেছি। তুমি যেভাবে জানো যে আমি তোমাকে এত ভালোবাসি, তোমার হৃদয়ে আমার এত জায়গা, তুমিও এভাবে আমাকে ভালোবাসবে। হ্যাঁ, এবং বঙ্গের এই আবদার, এই যে আমি তোমার প্রতি আমার ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো, এই মেসেজ সারা বাংলার মানুষের মধ্যে গেয়ে যাবে। এটাই হলো আমার এই প্রবাসে আমি এটাই তোমাদের কাছে, তোমার কাছে দাবি জানাচ্ছি। দেখো, আমরা এই কপোতাক্ষ নদ একটি স্মৃতিচারণমূলক কবিতা মাইকেল মধুসূদন দত্তের, কিন্তু এই স্মৃতিচারণের কবিতার মধ্যে একটি অন্তর্নিহিত ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো কবির দেশপ্রেম। কবি এই দেশকে, কবি এই তার জন্মস্থানকে, কবি মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদকে যে তিনি অনেক বেশি ভালোবাসেন, কারণ তার সাথে তিনি পৃথিবীর কোনো কিছুই তুলনা তিনি করতে পারছেন না। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই নদ, কপোতাক্ষ নদ তার কাছে। তাই তার এই দেশের প্রতি, বিদেশে বসেও যে তিনি এই দেশকে স্মরণ করেছেন, এই দেশকে তিনি ভালোবাসেন, এই যে দেশপ্রেম, এই দেশপ্রেম কিন্তু এই কবিতার মধ্যে সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছেন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই কবিতাটি সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে চলে এসেছে আশা করি। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, কিছু মূল্যায়ন তোমাদেরকে করে নিচ্ছি। বাংলায় চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতাকে নিশ্চয়ই তোমরা বলতে পারবে, মাইকেল মধুসূদন দত্ত। কবি কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, মানে তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কত সালে, খ্রিস্টাব্দে? নিশ্চয়ই মনে করতে পেরেছ, 1842 সালে। কবির অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ অমর কীর্তি, তোমরা জানো। সতত শব্দের অর্থ কি? আমরা প্রথমেই বলেছি সর্বদা। বিরোধে শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে। যাই হোক, এতক্ষণ আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই আমি আশা করি তোমরা কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা এই কবিতাটি বাড়িতে বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়বে, এবং আমার ক্লাসটি ইচ্ছে করলে তোমরা ইউটিউবে পাবে, ডাউনলোড করে বারবার দেখার চেষ্টা করবে। তাতে আশা করা যায় তোমরা এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আসুক, সেটা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও, পরবর্তী সময় প্রতিষ্ঠান খোলা হলে সেই খাতা নিয়ে প্রতিষ্ঠানে আসবে, আমি সেই খাতাটি মূল্যায়ন করার চেষ্টা করব। তোমার এলাকার নদী সম্পর্কে 200 শব্দের একটি রচনা লেখো। তোমার এলাকায় এই যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু কবিতা নিয়ে আলোচনা করেছেন, কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করেছেন। তো এখন তোমার পাশেও কিন্তু এরকম নদ কিংবা নদী রয়েছে। সেই নদী সম্পর্কে, সেই নদীর প্রতি তোমার যে প্রেম কিংবা ভালোবাসা, তোমার যে শৈশব কৌশল সেই নদীর পাড়ে কাটিয়েছ, সেই সম্পর্কে তুমি 200 শব্দের একটি রচনা লিখবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।